শনিবারের ভয়াবহ আগুনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় আমদানি কার্যক্রম সাময়িকভাবে ৯ নম্বর গেট দিয়ে পরিচালিত হচ্ছে। উড়োজাহাজে আসা আমদানি করা জরুরি পণ্য দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের হস্তান্তর করছে কর্তৃপক্ষ। এদিকে আগুন পুরোপুরি নেভার পরও ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ভবনের ভেতরে প্রবেশে গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিমানবন্দর দিয়ে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে চলছে। আগুনের ঘটনা তদন্তে কাজ করছে দুটি কমিটি। আগুন লাগার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কার্গো ভিলেজ আগুনে ধ্বংস হওয়ায় পুরো কার্যক্রম পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ বলছে কর্তৃপক্ষ। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, আপনার মাধ্যমে কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে ৯ নম্বর গেট দিয়ে সাময়িকভাবে জরুরি আমদানি পণ্য হস্তান্তর করা হচ্ছে, আর সেখানে তো এখনো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটে অবস্থান করছি এবং এই ৯ নম্বর গেট দিয়ে আসলে কিছুক্ষণ আগেই একটি পণ্য খালাস হলো ইয়ঙ্গন সি বিচের চট্টগ্রামের একটি কোম্পানির, এবং সেই পণ্যটি খালাস হওয়ার পরে এখনো আরো বেশ কয়েকটি, অর্থাৎ আরো ৩টি পণ্যের যে চূড়ান্ত কার্যক্রম শেষ হলেই সেগুলোকে খালাসের ব্যবস্থা করা হবে। এবং সেখানে আপনি যদি একটু ক্যামেরা জুমে দেখাই, সেখানে অনেক C&F এজেন্টের সদস্যরা রয়েছেন। তারা অনেক পণ্য খালাসের জন্য তারা কথা বলছেন এবং তাদের কাগজপত্র বিভিন্ন তারা যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। তো আমি যে বলছিলাম যে কিছুক্ষণ আগে একটি পণ্য খালাস হয়েছে এবং আরো সিরিয়ালে আরো কয়েকটি পণ্য খালাসের প্রক্রিয়া চলছে এবং বিমান কর্তৃপক্ষের যে সহকারী ব্যবস্থাপক তিনি আমাদের জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণে যেই সময়টুকু বন্ধ ছিল সেটা অবশ্যই ক্ষতির কারণ। তবে এখন থেকে সাময়িকভাবে এই জায়গাটি ৯ নম্বর গেট দিয়েই সার্বিক সকল মালামাল পণ্য পুরোদমেই আসলে খালাস হতে আর কোনো সমস্যা নেই। এছাড়া ৮ নম্বর গেটের কথা যদি বলি আমি আপনাকে, আপনি বলছিলেন যে সেখানে এখনো আসলে কয়েকটি ইউনিট, অর্থাৎ 4টি ফায়ার স্টেশনের ইউনিট কাজ করছে। অগ্নিস্তূপের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো ধোঁয়ার কুণ্ডলী রয়েছে, সেই জায়গাগুলো এবং বিস্তারিত কাজের জন্য তারা সেখানে এখনো অবস্থান করছে। এছাড়া আশেপাশে নিরাপত্তা ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে বিমান বন্দরের আশেপাশে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অসংখ্য C&F এজেন্টের যে সদস্যরা রয়েছে, যারা আসলে গ্রাহকের কাছে মাল পৌঁছে দেওয়ার মধ্যবর্তী জায়গায় কাজ করেন, তারা এসে আসলে ভিড় করেছেন এবং সকাল থেকেই ভিড় করছেন। আমি ৯ নম্বর গেট দিয়ে কি সকল আমদানি পণ্যই বের হয়ে আসার সুযোগ রয়েছে, নাকি কোনো ধরনের জরুরি পণ্য বা সিলেক্টিভ কিছু এ ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা? না, এই বিষয়টি, জরুরি পণ্যের বিষয়টি সকাল পর্যন্ত ছিল, কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ ঘন্টাখানেক আগ থেকে আসলে সকল ধরনের পণ্যই খালাসের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং যারাই তাদের যে মূল প্রক্রিয়া রয়েছে ৮ নম্বর গেটে সেই প্রক্রিয়ার কাজটি করা হয় এবং ৮ নম্বর গেটে প্রক্রিয়ার কাজটি শেষে ৯ নম্বর গেট দিয়ে সকল ধরনের পণ্যই এখন থেকে ৯ নম্বর গেট দিয়ে আসলে খালাস করা যাবে। আর ভারী যে পণ্যগুলো রয়েছে, যেগুলো অতিরিক্ত ভারী পণ্য, সেগুলো আসলে ৯ নম্বর গেট থেকে যেহেতু পণ্য যে লোড করার রাখা আছে সেটা দূরত্বটা অনেক বেশি হয়, ভারী পণ্যগুলো আনার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে এখন কাজ করা হচ্ছে এবং সেগুলো কাজ প্রক্রিয়া শেষ হলে সেই ভারী পণ্য সহ সকল ধরনের পণ্য এখান দিয়ে খালাস করা যাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে। বিমানবন্দরের ৯ নম্বর গেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম। সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক নিয়ে আরো বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আসন্ন নির্বাচন কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার বিষয়টি বারবার উঠে এসেছে বলে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সর্বশেষ কি তথ্য পাওয়া গেল?
দেখুন, একটু আগেই কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং ইসি সচিব আক্তার হোসেন কিন্তু একটু আগে এখানে ব্রিফিং করলেন। আমরা ব্রিফিংয়ে যে কয়েকটি তথ্য, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য পেয়েছি। এবার আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেখানে কিন্তু 1.5 লক্ষ পুলিশ মাঠে থাকার কথা বলছেন তিনি, এবং সেনাবাহিনী থাকবেন 90,000 থেকে 1 লক্ষ, এবং সবথেকে বেশি সংখ্যক যে বাহিনীটি মাঠে থাকবেন সেটি হচ্ছে আনসার ভিডিপি, যার সংখ্যাটি হচ্ছে 5 থেকে 6 লক্ষ, তিনি যেটি উল্লেখ করেছেন। এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন। বিশেষ করে দুর্গম এবং প্রান্তিক অঞ্চলগুলোতে, বিশেষ করে পাহাড়ি পার্বত্য অঞ্চলে যে ভোটের যে সরঞ্জামগুলো আছে সেগুলো বহন করবেন সেনাবাহিনী, যেটি আমরা এই ব্রিফিং থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখানে কথা হয়েছে। এসি আক্তার হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে এখন বর্তমানে বাংলাদেশে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে, এবং এটি অবাধ এবং সুষ্ঠু করতে বিশেষ করে নিরাপত্তা বাহিনী যেন আরও সোচ্চার থাকে এবং সুন্দরভাবে কাজ করতে পারে, তাদের জন্য সেই জন্য আজকে আর কি তারা এই বৈঠকটি তারা আয়োজন করেছে। এবং তারা আর কি আমাদেরকে আরও যে কয়েকটি তথ্য জানিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে যে যারা নিরাপত্তা বাহিনী এখানে কাজ করবেন তাদেরকে বিভিন্নভাবে তারা প্রশিক্ষণ দেবেন, এবং তারা নির্বাচনের আগের 2 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2 দিন তারা আলাদা একটি ডিপ্লয়মেন্ট গঠন করে তারা কাজ করবেন, এবং এ নিয়ে তারা যারা আছেন নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেবেন। এবং আগামীকালকে কিন্তু এ নিয়ে একটি ওয়ার্কশপ হবে, বিশেষ করে সেখানে এআই এর বিষয়টি, বিশেষ করে টেকনোলজিক্যালি যে বিষয়গুলো দিয়ে বিশেষ করে বর্তমানে গুজবের বিষয়টি আছে এবং সেগুলো যেন এড়ানো যায়, এ নিয়ে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের ব্যবস্থা করেছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়া এখানে আমরা আরও বেশ কিছু তথ্য যেমন পেলাম, এর মধ্যে হচ্ছে যে আগামী নির্বাচনে অবৈধ অর্থ এবং লুট হওয়া অস্ত্রের কোনো উপদ্রব থাকবে কিনা, বা সেগুলোর কোনো অপব্যবহার দেখতে পাবো কিনা, এ নিয়ে প্রশ্ন করলে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে এখানে তারা বলছেন যে ইতোমধ্যে তারা 85% লুট হওয়া অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছেন, এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আগামী নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে, এবং এক্ষেত্রে নানা মনে যে প্রশ্ন এবং আশঙ্কা বা উদ্বেগ রয়েছে, তারা বলছেন যে কোনো আশঙ্কা বা উদ্বেগের এখানে কোনো তারা অস্তিত্ব দেখছে না। তারা বলছে যে একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন তারা করতে পারবে, এবং আজকের এই বৈঠকটিতে এই বিষয়গুলোই কিন্তু প্রাধান্য পেয়েছে বিশেষ করে। তো আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ তথ্যাদি। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। বাড়ি ভাড়া 5% বৃদ্ধির প্রজ্ঞাপন মানছেন না এমপি ও শিক্ষকরা। তা বাতিলের দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। বেলা 12টার দিকে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শহীদ মিনারে শিক্ষকদের ন্যায্য দাবির সাথে তার দলের একাত্মতার কথা জানান। সোমবার টানা 9ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এর আগে রবিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন 2,000 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পরপরই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 হুইলার। নগরী সিটি গেট থেকে সীতাকুণ্ড মিরসরাই পর্যন্ত নানা গতির এসব 3 হুইলারের কারণে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মহাসড়কে 3 হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 4 লেনের এই সড়কে দিনে রাতে ছুটে চলে যাত্রীবাহী বাস ও বিভিন্ন গতির ভারী লাখো যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই সড়কের চট্টগ্রাম অংশে বেড়েছে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, টেম্পুর মতো 3 হুইলারের দৌরাত্ম্য। মহাসড়কের 2 লেনেই চলে এসব যান। অনেক সময় উল্টো পথেও ছুটে আসে গাড়ি। নিজেদের বিপদ জেনেও উচ্চগতির বাস, ট্রাক, লরির সাথে পাল্লা দেয় 3 হুইলারের চালকরা। সামান্য একটু গাড়ি, তাহলে বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটে গেলে যাত্রীরও নিরাপত্তা নাই, নিজেরও তো নিরাপত্তা নেই। সিটি গেটের পরে যে গাড়িগুলো চলে এগুলো আপনার খুব অতিরিক্ত আর কি
তো এটা থ্রি হুইলারের জন্য সমস্যা। আইনের তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে যানগুলো। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগায় প্রভাবশালীদের মদদে এসব যান চলাচল করে বলে অভিযোগ উঠেছে। থ্রি হুইলারকে আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি এই গাড়িগুলো মহাসড়ক শূন্য করা হোক, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে সিএনজির অজুহাতে তারা এইটা অব্যাহত রাখছে। হাইওয়ে পুলিশ থাকা সত্ত্বেও, জেলা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের গাড়িগুলো কিভাবে চলে? নানা কারণে সম্প্রতি এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান কমেছে বলছে পুলিশ। এসব বন্ধ করলে সামাজিক অস্থিরতা বাড়বে বলে যুক্তি দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তারা। থ্রি হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়, ব্যালেন্স করে আসলে চলতে হয়। আমরা পারি বন্ধ করতে, কিন্তু পুরোপুরি বন্ধ করতে গেলে যে চাপটা আসবে সেইটা আবার কিভাবে মোকাবেলা হবে জানি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 70 জন, আহত হয়েছেন 1.5 শতাধিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোলচত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ 2 বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় রোজকার ভোগান্তির কারণ 25 থেকে 30 কিলোমিটার দীর্ঘ যানজট। গত প্রায় 2 বছর ধরে 4 লেনের নির্মাণ কাজ বন্ধ ছিল। এছাড়া বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বেহাল মহাসড়ক। সম্প্রতি পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে প্রায় 3 ঘন্টার যানজটে আটকা পড়েন সড়ক উপদেষ্টা নিজেই। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন তিনি। পরে হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা লাগে দেখা যেতে আমাদের রাস্তা জমজমাট হয়েছে, আইতেছে যাইতেছে, কোনো যানজট নাই, রোড একদম ক্লিয়ার থাকে। সবাই এখন আমরা খুব সুন্দর পরিবেশে পরিবহন চলতেছে। পাশের যে কাউন্টারগুলি, কাউন্টারের এই গাড়িগুলি দাঁড়ানোর কারণে এই গোলচত্বরের মধ্যে যানজটটা সৃষ্টি হয় আর কি। আর পাশাপাশি কিছু অবৈধ দোকানপাট আছে, দোকানপাটিও সমস্যা হয়। আর ট্রাফিক ব্যবস্থাটা যদি ভালো করা হয় তাহলে যানজটটা থাকবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ব রোড গোলচত্বরের চারপাশে খানাখন্দ ভরাট, রাস্তা সংস্কার ও ডিভাইডার বসানোর কাজও শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সে সাথে নির্ধারিত সময়েই কাজ শেষের আশ্বাস কর্মকর্তাদের। বিশ্ব রোড গোলচত্বরটাকেও আর একটু ওয়াইডেন করব, আর একটু মানে প্রশস্ততা বৃদ্ধি করে একটু মেরামতের কাজটা চালিয়ে যাব এবং এর ফলে মানে স্পেসটা বেড়ে যাবে, গোলচত্বরের স্পেসটা বেড়ে যাবে, তখন ট্রাফিকগুলো মুভমেন্ট করতেই আরও ইজি হবে। তো আমরা অলরেডি সেই কাজই করছি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু 5 বছরেও শেষ হয়নি নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ভাসমান নৌকায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে প্রত্যন্ত হাওর জনপদের পিছিয়ে পড়া দরিদ্র শিশুরা। ভবিষ্যতে এমন বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি সংস্থাটি। নিকলির হাওরের দ্বীপগ্রাম ছাতিরচর ও সিংপুরের হাওর পাড়ে ভিড়ানো লাল সবুজ রঙের কয়েকটি নৌকা। দূর থেকে দেখলে মনে হবে পণ্য পরিবহনের নৌকা এগুলো, তবে কাছে গেলেই প্রতিটি নৌকায় দেখা যায় শিশুদের পড়ালেখার ব্যস্ততা। 2010 সালে 2টি নৌকায় ভাসমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে একটি বেসরকারি সংস্থা। বর্তমানে 2 এলাকায় 8টি নৌকায় পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। বিনা খরচে সন্তানদের ভালো মানের শিক্ষা নিশ্চিত হওয়ায় খুশি অভিভাবকরা। এখানে আমাদের প্রতিদিন 6টা বই পড়ানো হয়, আমাদের বাড়ির মধ্যে তো চাপ পড়ে না। আমাদের চলার মতো সামর্থ্য এই গ্রামে থেকে নাই, যার কারণে ভাসমান স্কুল আসাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের বাচ্চাদের উপকার হয়েছে। ভাসমান স্কুলে পড়াশোনার পাশাপাশি স্থায়ী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রয়েছে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থাও। ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে বাচ্চাদের নৌকায় তুলি। বৃহস্পতিবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মন বিকশিত করি, যার ফলে তারা প্রতিদিন স্কুলে আসতে খুব আগ্রহী থাকে। ভবিষ্যতে পুরো হাওড় অঞ্চলে ভাসমান স্কুলের কার্যক্রম চালানোর পরিকল্পনা জানান বিদ্যালয়ের সমন্বয়কারী। বিদ্যালয়ে বিনামূল্যে সকল শিক্ষা উপকরণ প্রদান করা হয়,
পঞ্চম শ্রেণীতে পাঠদানের পর আমরা ষষ্ঠ শ্রেণীতে আমাদের নিজ দায়িত্বে তাদেরকে ভর্তি নিশ্চিত করি এবং ভবিষ্যতে আমাদের এই স্কুল প্রোগ্রাম আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর ভাসমান স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করে শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয় উচ্চ বিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সময়ে ব্যয় কমেছে 1057 কোটি টাকা। আইএমইডির তথ্যে দেখা যায় চলতি অর্থবছরের প্রথম 3 মাসে এডিপি বাস্তবায়নের হার 5.09%। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল 4.75%। এডিপির অগ্রগতি হার কিছুটা বাড়লেও ব্যয় প্রবৃদ্ধি কমেছে। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করছে 12,158 কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি টাকা। চলতি অর্থবছর এডিপির মাধ্যমে 2,38,695 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। কোনো ঋণ খেলাপি হলে তা অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং গ্রাহককে 30 দিন আগে জানাতে হবে। রবিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, মন্দ ও ক্ষতিজনক ঋণ যা ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা একেবারেই কম এমন ঋণ হিসাব অবলোপন করা যাবে, তবে বেশি পুরানো মন্দ ও ক্ষতিজনক হিসাবে শ্রেণীকৃত ঋণ অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। এক্ষেত্রে কোনো ঋণ হিসাব অবলোপনের 30 কর্মদিবস আগে ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের বিষয়টি জানাতে হবে। এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে অবলোপনকৃত ঋণ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যাবে। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।